আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি রোকসানা মিম। শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম। আজ রাতে ঢাকার উদ্দেশ্যে লন্ডন ছাড়বেন তারেক রহমান। বরণ করতে প্রস্তুত বিএনপি। অর্ধকোটিরও বেশি লোক সমাগমের আশা। শাহজালাল বিমানবন্দরে দর্শনার্থীদের প্রবেশে নিষেধাজ্ঞা। সরকারের ব্যর্থতায় আইন শৃঙ্খলার অবনতি অভিযোগ মির্জা ফখরুলের। জমিয়তে ওলামায়ে ইসলামের জন্য 4টি আসন ছাড়ল বিএনপি। শরিক ও সমমনা দলগুলোর সাথে শীঘ্রই সমঝোতা। ভোটারদের নিরাপত্তায় মাঠ প্রশাসনে কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন সিএসসি। নির্বাচনকে সামনে রেখে অতীতের অপবাদ ঘোচাতে আইনের শাসন নিশ্চিতের নির্দেশ। দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের হামলার ঘটনায় উদ্বেগ ঢাকা। ভারতীয় হাইকমিশনারকে আবারও তলব। দেশটির সাথে তিক্ততা চায় না অন্তর্বর্তী সরকার, অর্থ উপদেষ্টা। এবং 30 কার্যদিবসের মধ্যে ওসমান হাদি হত্যার সাথে জড়িতদের গ্রেফতার ও বিচারের দাবি ইনকিলাব মঞ্চের। 26 ডিসেম্বর থেকে লাগাতার কর্মসূচির হুমকি। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। সব ঠিক থাকলে আজ রাতে ঢাকার উদ্দেশ্যে লন্ডনের হিথ্রো বিমানবন্দর ছাড়বেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিমানবন্দর থেকে সংবর্ধনা মঞ্চ পর্যন্ত দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে বরণ করে নিতে অর্ধকোটিরও বেশি মানুষের সমাগম হবে বলে আশা করছে বিএনপি। সিনিয়র নেতারা জানান, তারেক রহমানের দেশে ফেরার দিনটিকে স্মরণীয় করে রাখতে নেওয়া হয় ব্যাপক প্রস্তুতি শেষ করে এনেছে বিএনপি। সরকারের পক্ষ থেকে নেওয়া হয়েছে সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা। দুদিনের জন্য শাহজালাল বিমানবন্দরে দর্শনার্থী প্রবেশে নিষেধাজ্ঞা সহ নিরাপত্তা জোরদারের কথা জানিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। মইনুল আহসানের রিপোর্ট। বিএনপি নেতাকর্মীদের মাঝে এখন বিরাজ করছে উৎসব আমেজ। দেশের মাটিতে দলের প্রাণ তারেক রহমানকে বরণ করে নিতে অপেক্ষার প্রহর গুনছেন বিএনপি নেতাকর্মীরা। 18 বছরের নির্বাসিত জীবনের ইতি টেনে তারেক রহমানের দেশে ফেরার দিনটিকে স্মরণীয় ঐতিহাসিক করে রাখতে দলের পক্ষ থেকে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। এরই মধ্যে দেশের নানা প্রান্ত থেকে রাজধানীতে আসতে শুরু করেছেন বিএনপি নেতাকর্মী সমর্থকরা। পূর্বাচলের 300 ফিট সড়কে চলছে সম্বর্ধনা মঞ্চ নির্মাণ সহ সামগ্রিক প্রস্তুতির কাজ। সিনিয়র নেতারা পালা করে উজ্জীবিত কর্মী সমর্থকদের নিয়ে আয়োজনের নানা দিক তদারকি করছেন। অর্ধ কোটিরও বেশি মানুষের উপস্থিতি হবে সেদিন ঢাকায় ইনশাআল্লাহ। আমাদের অন্যান্য যে প্রস্তুতি সেগুলো সম্পন্ন হওয়ার পথে, চূড়ান্ত হওয়ার পথে তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন শান্তিপূর্ণ এবং জনতার অসংখ্য জনতার শুভেচ্ছায় সিক্ত হবেন। স্বদেশ প্রত্যাবর্তন অভ্যর্থনা কমিটির আহ্বায়ক সালাউদ্দিন আহমদ জানালেন, তারেক রহমানের দেশে ফেরাকে কেন্দ্র করে গণজাগরণের সৃষ্টি হয়েছে। তিনি আরও বলেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নিরাপত্তার দিকটিকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে দল। সারা বাংলাদেশের মানুষ অত্যন্ত উৎসাহ সহকারে তাকিয়ে আছেন, উদ্গ্রীব, উন্মুখ। তাকে এক নজর দেখবেন, দুটো কথা শুনবেন। চেয়ারপারসনের যে নিরাপত্তা টিম সিএসএফ বলি আমরা, সেটার সংখ্যা অনেক বৃদ্ধি করা হয়েছে এবং সরকারি মহল থেকে আমরা ইন্টেলিজেন্স এবং অন্যান্য সহায়তা, পুলিশি সহায়তা সব পাচ্ছি। এরই মধ্যে তারেক রহমানের নিরাপত্তা নিশ্চিত করতে বুধবার সন্ধ্যা থেকে 25 ডিসেম্বর সন্ধ্যা 6টা পর্যন্ত হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দর্শনার্থী প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে কর্তৃপক্ষ। বিমানবন্দরে পা রাখার পরই তারেক রহমানকে ঘিরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দারা কঠোর নিরাপত্তা বলয় গড়ে তুলবেন। মইনুল আহসান, এটিএন বাংলা, ঢাকা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আসন সমঝোতার অংশ হিসেবে জমিয়তে ওলামায়ে ইসলামকে 4টি আসন ছেড়ে দিয়েছে বিএনপি। সংবাদ সম্মেলনে তথ্য জানিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এসব আসনে থাকছে না ধানের শীষের প্রার্থী। শীঘ্রই অন্য শরিকদের সাথে বিএনপির আসন সমঝোতা চূড়ান্ত হবে বলেও জানান তিনি। সরকারের ব্যর্থতায় আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে অভিযোগ করে বিএনপি মহাসচিব বলেন, কঠোর পদক্ষেপের মাধ্যমে নির্বাচনের পরিবেশ নিশ্চিত করতে হবে। মইনুল আহসানের আরও একটি রিপোর্ট। আন্দোলন সংগ্রামের দীর্ঘদিনের শরিক
জমিয়তে ওলামায়ে ইসলামের শীর্ষ নেতাদের নিয়ে চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলনে হাজির হন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, সমমনা দলটিকে নীলফামারী 1, নারায়ণগঞ্জ 4, সিলেট 5 ও ব্রাহ্মণবাড়িয়া 2 মোট 4টি আসনে ছাড় দেয়া হয়েছে, যেখানে প্রার্থী দেবে না বিএনপি। এই আসনগুলোতে আমাদের কোনো প্রার্থী থাকবে না, আমাদের অন্যান্য আসনগুলোতে তাদের কোনো প্রার্থী থাকবে না, এবং আমরা যখন চূড়ান্তভাবে নির্বাচনের অন্যান্য আসনগুলো যে বাকি আছে সেটা যখন আমরা ঘোষণা করব। বিএনপি নীতি নির্ধারক আর জমিয়তে ওলামায়ে ইসলামের নেতারা জানান, দেশের মানুষের প্রত্যাশা পূরণে ঐক্যবদ্ধভাবে কাজ করার অংশ হিসেবেই এই সমঝোতা। আমরা 8 দলীয় জোটের এমন কোনো আপনার অতীতে চালাইছেন বা ওনাদের এইসব আমরা কিছু দেখি নাই এখনো। আমরা বিএনপিকে 3 টার্ম দেখছি, যার কারণে আমরা বিএনপির উপরে আস্থা রাখতে পারি। আমরা সংবিধানের প্রস্তাবনায় মহান আল্লাহর উপর আস্থা এবং বিশ্বাস পুনঃস্থাপন করব এবং কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন আমরা করব না। তবে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে সংবাদ সম্মেলনে উদ্বেগ জানান বিএনপি মহাসচিব। সরকারের ব্যর্থতার কারণে আইন শৃঙ্খলা পরিস্থিতি যথেষ্ট অবনতি হয়েছে। আমাদের প্রত্যাশা ছিল যে অন্তত এই কয়েকটা মাস তারা তাদের যোগ্যতার পরিচয় দেবেন এবং এফিসিয়েন্সির সঙ্গে দেশকে পরিচালনা করবেন। কিন্তু নির্বাচনের যে পরিবেশ তৈরি করা, এই পরিবেশ তৈরি করা যে তাদেরকে আরও সচেতন এবং ইতিবাচক ভূমিকা পালন করা দরকার, আরও কার্যকরী ভূমিকা পালন করা দরকার। নির্বাচন যেন আপনার অত্যন্ত সুষ্ঠু পরিবেশে অনুষ্ঠিত হয়, সেই বিষয়গুলো দিতে লক্ষ্য রাখবেন, এটা আমরা আশা করি। অন্যান্য শরিক ও সমমনা দলগুলোর সাথে শিগগিরই আসন সমঝোতা চূড়ান্ত হবে বলেও জানান মির্জা ফখরুল। থ্যাংক ইউ। মইনুল আহসান, এটিএন বাংলা, ঢাকা। ভোটারদের ভোট কেন্দ্রে আসা যাওয়ায় নির্বিঘ্ন ও নিরাপদ করতে মাঠ প্রশাসনের কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিন। বিশেষ করে সংখ্যালঘু ভোটার নিরাপত্তা নিশ্চিত করার তাগিদ দেন তিনি। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ডিসি, এসপি, বিভাগীয় কমিশনার ও আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে কথা বলেন সিএসসি। এ সময় ইসি আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেন, নির্বাচনের সময় আইন প্রয়োগে আইন শৃঙ্খলা বাহিনীকে সর্বোচ্চ সমর্থন ও সহায়তা করবে কমিশন। এই সময় নির্বাচনকে সুষ্ঠু করতে সঠিক দায়িত্ব পালনের আশ্বাস দেন মাঠ কর্মকর্তারা। আরও জানাচ্ছেন মুশফিকুর রহমান। উৎসব মুখর পরিবেশে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনে মঙ্গলবার বিভাগীয় কমিশনার, পুলিশ কমিশনার সহ আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও ডিসিএসপিদের সঙ্গে মতবিনিময় সভা করেন নির্বাচন কমিশন। এ সময় মাঠ পর্যায়ে কর্মকর্তারা ইসির কাছে ভোটের বিভিন্ন চ্যালেঞ্জ, করণীয় ও মতামত তুলে ধরেন। নির্বাচন নিয়ে মাঠ পর্যায়ে ভালো কাজ হচ্ছে উল্লেখ করে ইসি আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেন, দায়িত্বে থাকা আইনশৃঙ্খলা বাহিনীর ন্যায়সঙ্গত সব কর্মকাণ্ডের ব্যাপারে নির্বাচন কমিশন পরিপূর্ণ সমর্থন করবে। আপনাদের ন্যায়ানুগ সকল কাজের পেছনে নির্বাচন কমিশন দাঁড়াবে এবং আমরা দেখতে চাই ইউনিফর্ম বাহিনী, বিশেষ করে পুলিশ, মোরাল হাই গ্রাউন্ড নিয়ে রাস্তায় যেভাবে পুলিশে করার কথা সেইভাবে পুলিশিং করবে। আমরা আর ভ্যান্ডালিজম দেখতে চাই না, মব দেখতে চাই না, কোনো ধরনের পেশি শক্তি আমি দেখতে চাই না যে পুলিশের একজন সদস্যকে ইচ্ছা হচ্ছে আর কেউ অপমান করছে। অসম্ভব। দিস ইজ নট টলারেটেড এবং ইউ উইল হ্যাভ ফুল সাপোর্ট অফ দ্য ইলেকশন কমিশন। এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেটদের মাঠ পর্যায়ে তদারকি বাড়ানোর আহ্বান জানায় নির্বাচন কমিশন। All persons including the police personnel and all other persons involved in the process engaged in election reasonably কোনো পথ ছাড়া যদি ওনার উপর দায়িত্ব, যে দায়িত্ব অর্পিত হয়েছে আইন কর্তৃক, সে আইন কর্তৃক দায়িত্ব পালনে ব্যর্থ হয়, তাহলে এটাকে একটা ক্রিমিনাল অফেন্স হিসেবে ধরছে। সংখ্যালঘু সম্প্রদায়ের ভোটারদের ভোট কেন্দ্রে নিরাপদে আসা যাওয়া এবং বয়োবৃদ্ধ ও শারীরিক প্রতিবন্ধীদের ভোট কেন্দ্রে উপস্থিতি বাড়াতে রিটার্নিং অফিসারদের বিশেষ দায়িত্ব পালনের আহ্বান জানান সিইসি AMM নাসির উদ্দিন। এছাড়া আইন শৃঙ্খলা বাহিনীকে নিরপেক্ষভাবে নির্বাচনী দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি। কোনো মাইনরিটি কমিউনিটি যারা ভোট দিতে আসতে চান তারা যাতে সেফলি আসতে পারে, শান্তিপূর্ণভাবে আসতে পারে, ভোটটা দিতে পারে, দিয়ে বাড়ি পর্যন্ত ফেরত যেতে পারে, এইটা এবং শান্তিতে ঘুমাতে পারে পরবর্তী দিনগুলোতে, সেই ব্যবস্থা আপনাদেরকে নিশ্চিত করতে হবে মাইনরিটি কমিউনিটি। I want an election
হুইচ ইজ ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল, নিউট্রাল, প্রফেশনালি কাজ করবেন ইনশাল্লাহ। কোনো রকমের কোনো বায়াস হয়ে কাজ করবেন না ইনশাল্লাহ। প্রধান নির্বাচন কমিশনার বলেন, স্বচ্ছতা, নিরপেক্ষতা ও দৃঢ়তার সাথে কাজ করলে এবারের নির্বাচন হবে ইতিহাসের সেরা স্মরণীয় সুষ্ঠু নির্বাচন। মুশফিকুর রহমান, এটিএন বাংলা, ঢাকা। নয়াদিল্লি ও শিলিগুড়িতে বাংলাদেশের কূটনৈতিক স্থাপনায় হামলা ও ভাঙচুরের ঘটনায় গভীর উদ্বেগ জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মাকে তলব করে এই উদ্বেগ জানানো হয়। হামলার ঘটনাকে পূর্ব পরিকল্পিত সহিংসতা ও ভয় ভীতি প্রদর্শন উল্লেখ করে তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ সরকার। ভারতীয় হাই কমিশনারকে তলবের পর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই নিন্দা জানায় পররাষ্ট্র মন্ত্রণালয়। মঙ্গলবার 10:15টার দিকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আসেন ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মা। এদিকে ভারতের রাজধানী নয়াদিল্লিতে বাংলাদেশ হাই কমিশনের সামনে বিক্ষোভ করছেন উগ্র হিন্দুবাদী সংগঠনের সদস্য ও সমর্থকরা। এ সময় তারা ব্যারিকেড ভেঙে হাই কমিশনের ভেতরে ঢোকার চেষ্টা করেন। গণমাধ্যমের খবরে বলা হয়, ময়মনসিংহে হিন্দু যুবক দীপুচন্দ্র দাসকে হত্যার প্রতিবাদে এই বিক্ষোভ সমাবেশ হয়, যার নেতৃত্ব দিচ্ছে বিশ্ব হিন্দু পরিষদ ও বজরং দল। এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে হাই কমিশনের বাইরে নিরাপত্তা বাড়িয়েছে দিল্লি পুলিশ। মোতায়েন করা হয়েছে প্যারামিলিটারি সদস্য। ভারতের সাথে তিক্ততা চায় না অন্তর্বর্তী সরকার। দুই দেশের সম্পর্ক উন্নয়নে প্রধান উপদেষ্টা চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানালেন অর্থ উপদেষ্টা। দেশটির সাথে অর্থনৈতিক সম্পর্ক ঠিক রাখতে 50,000 টন চাল আমদানি করা হচ্ছে। অব্যাহত রয়েছে ব্যবসায়িক সম্পর্ক। উপদেষ্টা জানান, ভারত বিরোধী কর্মকাণ্ড পরিস্থিতি জটিল করছে, যা সরকারের বক্তব্য নয়। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপল। শেখ হাসিনার পতনের পর থেকেই ভারতের সাথে সম্পর্কের অবনতি শুরু হয়, যা স্মরণকালের সবচেয়ে খারাপ অবস্থায় ঠেকেছে। দুই দেশের হাইকমিশনের সামনে বিক্ষোভ ও হামলা হয়েছে। একাধিকবার তলব করা হয়েছে হাইকমিশনারদের। ভারতে বন্ধ রয়েছে ভিসা কার্যক্রম। তবে প্রতিবেশী দেশের সাথে অন্তর্বর্তী সরকার এমন সম্পর্ক চায় না বলে জানালেন অর্থ উপদেষ্টা। আমরা দুই দেশের মধ্যে যেন কোনো তিক্ততা না হয়, এটা যদি বাইরে থেকে যেই করে থাকে, আমরা চাচ্ছি না এটা দুইটা দেশে অ্যাপারেন্টলি কোনো তো ঝামেলা নাই আমাদের সাথে, যে ট্রেডের ব্যাপারগুলো না, ইকোনমিকের সাথে বললাম। রাজনৈতিকটা খুব কাজ হচ্ছে, অথবা একটু পরে জানতে পারবেন ভারতের ব্যাপারে আমাদের চিফ অ্যাডভাইজার রিচড আউট। উনি থাকে এত ডিটেল বলা যাবে না। আমি কথা বলেছি নিজে ভারতের হাই কমিশনার রিয়াজ আহমেদুল্লাহ, আমি তো চিনি ওকে। তিনি জানান, সম্পর্ক উন্নয়নে ভারতের শীর্ষ কর্মকর্তাদের সাথে যোগাযোগ রাখছেন প্রধান উপদেষ্টা। দেশটি থেকে 50,000 টন চাল আমদানি করা হচ্ছে। বড় গ্রুপ এন্টি ইন্ডিয়ান না, সেটি আমি বলছি। এগুলো যারা বলছে এগুলো তো আমাদের জন্য একটু কমপ্লিকেট করে ফেলছে, তাই না? এগুলি যে আমাদের ন্যাশনাল ফিলিং তো না, এটা আমরা কেউই চাই না। তো এই যে ভারত থেকে যদি চাল না আনি, এখন আমি যদি ভিয়েতনাম থেকে আনতে যাই আরও 10 টাকা করে বেশি লাগবে। আমি এই জন্য ভারতে চটে তো ওখান থেকে আনবো না আমরা, এটা কম্পিটিটিভ প্রাইস। তো অত না ওরা ভালো হবে। আমি চাল আনতেছি শুনলে একটু খুশি হবে কালকে ওরা। ভারত বাংলাদেশ সম্পর্ক খারাপ করতে তৃতীয় কোনো দেশ ইন্ধন দিচ্ছে কিনা এমন প্রশ্নে অর্থ উপদেষ্টা জানান, সন্দেহ উড়িয়ে দেওয়া যায় না। কেউ যদি করে থাকে এটা একেবারে যে এসে নাই সেটা আমি জানি না, তবে আমরা চেষ্টা করছি কোনোভাবে যেন নষ্ট হবে একটা নেইবারিং কান্ট্রিকে। আর যেখানে আমরা সবসময় বলছি যে প্রফেসর ইউনূস আমাদের চিফ অ্যাডভাইজার মহোদয় বলেছেন, আমরা কিন্তু রিজিওনালিজমে বিশ্বাস করি। সেই জন্য তো ভারত একটা বড় নেইবার। উপদেষ্টা পরিষদে রদবদলের বিষয়ে তথ্য নেই বলে জানান অর্থ উপদেষ্টা। না, আমি এখন পর্যন্ত কোনো এই ব্যাপারে কোনো ইস্যু দেখছি। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। আর আমি এনজিও সবকিছু ধ্বংস করে দিয়ে গণতন্ত্র হয় না বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিকেলে চিনমৈত্রী সম্মেলনের কেন্দ্রে ডেইলি স্টার আয়োজিত নির্বাচন সংলাপ অনুষ্ঠানে কথা বলেন তিনি। বলেন, ক্ষমতায় যেতে পারলে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি, শিক্ষা, স্বাস্থ্য ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত অগ্রাধিকার দেবে বিএনপি। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম অভিযোগ করেন, আওয়ামী লীগকে ভোট নেওয়ার প্রতিযোগিতা করছেন বিএনপি ও জামাত। এ সময় জামাতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ বলেন, জুলাই সনদ বাস্তবায়নের সর্বাত্মক চেষ্টা করা হবে। প্রয়োজনে বাস্তবায়নে দ্বিতীয়বার আন্দোলনে নামার হুঁশিয়ারিও দেন তিনি।
গণতন্ত্র হচ্ছে একটা কালচার। আমার মন মানসিকতা সব কিছুকে গণতান্ত্রিক করতে হবে। আমি আপনার একমত নই, সুতরাং আমি আপনার মব তৈরি করে আপনাকে মেরে দিলাম, ডেলিস্টার পুড়িয়ে দিলাম, অথবা হাদিকে হত্যা করলাম, এটা আপনার গণতন্ত্র নয়। গণতন্ত্রকে আপনাকে নারিশ করতে হবে, তৈরি করতে হবে, দিনে দিনে দেখতে। এখানে তো সেই সুযোগই পায়নি 50 বছর। এটা বিএনপিতে যোগদান করেছে ঘটা করে, আয়োজন করে, মিডিয়ার সামনে, সকলের সামনে, এসপির সামনে তারা এসে বিএনপিতে যোগদান করেছে, যেখানে জুলাই গণহত্যার মামলার আসামিরাও রয়েছে। এই যে জুলাই সনদ হলো, এটা আমরা বাস্তবায়নের জন্য আমাদের দলের পক্ষ থেকে হার্ট অ্যান্ড সোল আমরা চেষ্টাও করব, এবং এই জন্য প্রয়োজনে সেকেন্ড লড়াই আমরা যাব। আগামী 30 কার্যদিবসের মধ্যে ওসমান হাদি হত্যার সাথে জড়িতদের গ্রেফতার ও বিচারের দাবি জানিয়েছে ইনকিলাব মঞ্চ। মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের বলেন, বিচার দাবিতে 26 ডিসেম্বর থেকে লাগাতার কর্মসূচি দেওয়া হবে। শাহবাগে শহীদি শপথ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। এই সময় ওসমান হাদির ভাই ওমর বিন হাদি বলেন, এই হত্যার বিচার না করা হলে ভবিষ্যতে অন্তর্বর্তী সরকারকে কাঠগড়ায় দাঁড়াতে হবে। বিস্তারিত জানাচ্ছেন ইয়াসিন রানা। শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে ওসমান হাদির হত্যাকারীদের গ্রেফতার ও 30 দিনের মধ্যে বিচার নিশ্চিত এবং ইনসাফের বাংলাদেশ বিনির্মাণে শহীদি শপথের আয়োজন করে ইনকিলাব মঞ্চ। এই বাংলার জমিনে যে আধিপত্যবাদ ঝেঁকে বসেছে, তার সমূলে উৎপাটন করব। শপথের আগে ওসমান হাদির বড় ভাই ওমর বিন হাদি তার ভাইয়ের খুনিদের অবিলম্বে গ্রেফতারের দাবি জানান। সরকারের কাছে আমি অনুরোধ করব, আপনারা যারা রাষ্ট্র ক্ষমতায় থাকাকালীন অবস্থায় ওসমান হাদিকে হত্যা করা হয়েছে, এই হত্যার দায় আপনারা এড়াতে পারবেন না। আপনাদেরও বিচার হবে, আজ হোক 10 বছর পরে হোক, বিচারের কাঠগড়ায় আপনাদেরকে দাঁড়াতেই হবে। ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের বলেন, সহিংসতা চান না তারা, তবে শহীদ হাদির রক্তের বদলা নিবে ইনকিলাব মঞ্চ। আগামী 25 তারিখের পরে আমরা বাংলাদেশের লাগাতার কর্মসূচি ঘোষণা করব এবং সারা দেশে সেই কর্মসূচি বাস্তবায়িত হবে। বাংলাদেশকে ওসমান হাদির খুনিদের গ্রেফতার করা না পারা পর্যন্ত বাংলাদেশে আমাদের এই লড়াই চলমান থাকবে। আমরা যদি মরেও যাই, আপনারা এই লড়াই চালিয়ে যেতে প্রস্তুত আছেন না? বাংলাদেশ কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে জানিয়ে ইনকিলাব মঞ্চের এই নেতা বলেন, জুলাই গণঅভ্যুত্থান সমুন্নত রাখতে যে কোনো পরিস্থিতি মোকাবেলা করে এগিয়ে যেতে হবে। ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা। জাতীয় পার্টির ও একাংশ জেপির নেতৃত্বে গঠিত নতুন রাজনৈতিক জোট জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট 122টি সংসদীয় আসনে 132 জন প্রার্থীর নাম ঘোষণা করেছে। এর মধ্যে কিছু আসনে একাধিক প্রার্থী ঘোষণা করে জোটটি। রাজধানীর বনানীর হোটেল শেরাটনের বলরুমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জোটের প্রার্থীদের নাম ঘোষণা করেন জাতীয় পার্টির নির্বাহী চেয়ারম্যান মুজিবুল হক জন্য। জাতীয় পার্টির আনিসুল ইসলাম মাহমুদ ও আনোয়ার হোসেন মঞ্জুর নেতৃত্বাধীন অংশ দুটি সহ মোট 18টি দল রয়েছে এই জোটে। এখন দেখবেন সালাম স্ট্রিট ভোটের গাড়ি। ছিনতাই, ভাঙা সড়ক ও যানজট নিরসনে প্রতিশ্রুতি নিয়ে ভোটারদের কাছে ছুটছেন গাজীপুর 2 আসনের প্রার্থীরা। এখানকার ভোটাররা বলছেন, ঘনবসতি আর দ্রুত নগরায়নের কারণে এখানকার সমস্যাগুলো অনেক বেশি। জনদুর্ভোগ নিরসনে যিনি ভূমিকা রাখবেন তাকে এবারে নির্বাচনে ভোট দেবেন তারা। খায়রুল ইসলামের রিপোর্ট। গাজীপুর সদর ও টঙ্গী উপজেলা নিয়ে গঠিত গাজীপুর 2 আসন। এ আসনটিতে ভোটার সংখ্যা প্রায় 8 লাখ। ঘনবসতি ও শিল্প কারখানা বেশি হওয়ায় এখানে সমস্যাও অনেক। ভাঙা রাস্তা, যানজট, জলাবদ্ধতা আর নাগরিক সুবিধার অভাব এখানকার নিত্যদিনের সমস্যা। আজিমুদ্দিনের স্টুডেন্ট, যখন আমাদের পরীক্ষা হয় মাঝে মাঝে রেলগেটে আমরা আধা ঘন্টা বসে থাকি। হাইটা যাওয়ার মতো এরকম রাস্তাও থাকে না, এত পরিমাণ অটো জ্যাম হয়ে যায়। আমরা চাই যে একটা সুন্দর গাজীপুর, যানজট মুক্ত, চিকিৎসা উন্নত, শিক্ষাখাত পুরো বাংলাদেশই প্রয়োজন, শুধু গাজীপুরে না। আমরা এরকম একটা প্রার্থী চাই। একটা রাস্তা পাকা না, সব কাঁচা রাস্তায় আমরা চলাচল করি। বর্ষা মাস হলে আমাদের পাও
মাথায় নিয়ে হারতে হয়। ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে এ আসনটির বিএনপি ও জামাতের প্রার্থীরা নানা প্রতিশ্রুতি নিয়ে যাচ্ছেন ভোটারদের কাছে। নির্বাচিত হলে শ্রমিকদের আবাসন, স্বাস্থ্যসেবা, আধুনিক সড়ক অবকাঠামো, যানজট নিরসনে ফ্লাইওভার ও বিকল্প সড়ক করার প্রতিশ্রুতি দিচ্ছেন বিএনপি মনোনীত প্রার্থী এম মঞ্জুরুল করিম রনি। আমার মানুষের কাছে আহ্বান থাকবে, গাজীপুরবাসীর কাছে, তারা ধানের শীষে ভোট দেয় এবং ইনশাল্লাহ একটি পরিকল্পিত গাজীপুর এবং বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমরা একসাথে কাজ করব। এদিকে জয়ী হলে গাজীপুর 2কে পরিকল্পিত ও বাসযোগ্য আসনে রূপান্তরের কথা জানান জামায়াত ইসলামের মনোনীত প্রার্থী হোসেন আলী। রব্বুল আলামিন এদেশের এই 2 আসনের জনগণের মধ্যে আমার প্রতি ভালোবাসা অনেক বৃদ্ধি করে দিয়েছে এবং এই আসন থেকে আমি পাস করার ব্যাপারে শতভাগ আশাবাদী। প্রতিশ্রুতি আর প্রত্যাশার এই লড়াইয়ে শেষ পর্যন্ত কাকে বেছে নেবে এখানকার ভোটাররা তা জানা যাবে আগামী 12ই ফেব্রুয়ারি। খায়রুল ইসলাম, এটিএন বাংলা, গাজীপুর। কেরানীগঞ্জের 5টি ইউনিয়ন নিয়ে ঢাকা 3 আসন। এই আসনের অন্যতম প্রধান সমস্যা সন্ত্রাস, মাদক, চাঁদাবাজি ও দূষণ। ভোটাররা বলছেন এই সমস্যা সমাধানে যে প্রার্থী কাজ করবে তাকেই বেছে নেবেন তারা। নির্বাচিত হলে মাদকমুক্ত ডিজিটাল কেরানীগঞ্জ গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়ে ভোটারদের দাঁড়ে দাঁড়ে ছুটছেন বিএনপি ও জামাত মনোনীত প্রার্থী। রিপোর্ট করছেন জামিল হাসান শান্ত। জিঞ্জিরা, আগানগর, তেঘুরিয়া, কোন্ডা ও সুভাড্ডা এই 5টি ইউনিয়ন নিয়ে ঢাকা 3 আসন। মিশ্র অর্থনীতির এই অঞ্চলে আছে যেমন গ্রামীণ পেশা, আছে আধুনিক ব্যবসা, শিল্প ও সেবা খাতের সম্ভাবনাও। শ্রমনির্ভর এই আসনে আছে নানা সমস্যা। এখানকার বড় সমস্যা মাদক, আর প্রতিনিয়তই ঘটছে চুরি ছিনতাইয়ের মতো অপরাধ। এই যে নদী দূষণ, দেন আপনার মাদক, সমাজে মাদকাসক্তি, তাদের বিরুদ্ধে দাঁড়িয়ে আমরা একটা মুক্ত আর কি মাদক শক্তি সমাজ আর কি করতে চাই। কাঁচা রাস্তা এবং বুড়িগঙ্গার দূষিত পানি কেরানীগঞ্জবাসীর দীর্ঘদিনের সমস্যা। কোনো জনপ্রতিনিধি এসব সমস্যা সমাধানে উদ্যোগ নেননি। আমরা চাই সন্ত্রাসমুক্ত সমাজ চাই এবং এই উন্নয়নের যারা ভালো কাজ করবে তাদের কিছু জনগণ সমর্থন করবে। জলাবদ্ধতা আছে, যানজট আছে, বাবুবাজার কদমতলী থেকে বাবুবাজার ব্রিজ পর্যন্ত এখানে অনেক যানজটের সৃষ্টি হয়। উন্নয়নের আশ্বাস নয়, নির্বাচিত হলে এলাকার উন্নয়নে কাজ করার প্রতিশ্রুতি দেন বিএনপি মনোনীত প্রার্থী গয়েশ্বর চন্দ্র রায়। ভোটের পর আমি প্রতি গ্রামে যাব, তাদের সাথে বসবো, দলমত নির্বিশেষে, ধর্মবর্ণ নির্বিশেষে ওই এলাকার মর্মরূপী নিয়ে তাদের সমস্যার কথা শুনব, সমস্যাটা চিহ্নিত করব, সমস্যাটাকে সমাধান করার জন্য তাদের কাছ থেকে প্রস্তাবনা চাইব। এই আসনে জামায়াতের প্রার্থী অধ্যক্ষ মোহাম্মদ শাহিনুর ইসলাম বলেন, সারা দেশে দাঁড়িপাল্লার জোয়ার বইছে, জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী তিনি। যে প্রার্থী নির্বাচিত হোক তার কাছে সন্ত্রাস আর মাদকমুক্ত কেরানীগঞ্জ গড়ার প্রতিশ্রুতি চান ভোটাররা। জামিল হাসান শান্ত, এটিএন বাংলা, ঢাকা। সন্ধানে লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। ফিলিস্তিনি সমর্থনে প্যালেস্টাইন অ্যাকশনের বিক্ষোভে অংশ নেয় সুইডিশ অধিকার কর্মী গ্রেটা থুনবার্গকে গ্রেফতার করেছে যুক্তরাজ্যের পুলিশ। গ্রেটাকে আমি প্যালেস্টাইন অ্যাকশন প্রিজনারকে সমর্থন করি এবং গণহত্যার বিরোধিতা করি লেখা প্লেকার্ড হাতে গ্রেটাকে দেখা যায়। স্থানীয় সময় মঙ্গলবার লন্ডনের আসপেন ইন্স্যুরেন্স অফিসের বাইরে বিক্ষোভ করেন ফিলিস্তিনি পন্থীরা। এতে অংশ নেন গ্রেটা। লন্ডন সিটি পুলিশ গ্রেটার নাম উচ্চারণ না করে বলেছে 22 বছর বয়সী এক তরুণীকে গ্রেফতার করা হয়েছে। তারা জানিয়েছে নিষিদ্ধ সংগঠনের প্ল্যাকার্ড প্রদর্শন করায় তিনি গ্রেফতার হয়েছেন। গত জুলাই থেকে যুক্তরাজ্যে প্যালেস্টাইন অ্যাকশনকে নিষিদ্ধ করে রাখা হয়েছে। এই গ্রুপটিকে সমর্থন করায় এরপর থেকে কয়েকশো বিক্ষোভকারীকে গ্রেফতার করা হয়েছে। এবার খেলার খবর। দুই বড় দলের লড়াইয়ে আক্রমণ কিংবা পাল্টা আক্রমণ তেমন দেখা গেল না। যা আক্রমণ হলো সেগুলো ভেস্তে গেল ফিনিশিংয়ের ব্যর্থতায়।
তাতে ফেডারেশন কাপের গ্রুপ পর্বে মোহামেডান ও বসুন্ধরা কিংসের মধ্যকার ম্যাচটি গোলশূন্যভাবে শেষ হয়েছে। কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে ম্যাচটি ড্র হওয়াতে লাভ হয়েছে সাদা-কালো জার্সিধারীদের। 3 ম্যাচে 5 পয়েন্ট নিয়ে রোড টু ফাইনালে ওঠার সম্ভাবনা জোরালো করল মোহামেডান। তবে 2 ম্যাচে 2 পয়েন্ট নিয়ে কিছুটা শঙ্কায় আছে বসুন্ধরা কিংস। খেলা শেষ দিকে সহজ সুযোগ কাজে লাগাতে না পারায় লিগ ম্যাচে বসুন্ধরার কাছে পরাজয়ের প্রতিশোধও নিতে পারেনি আলফাজ আহমেদের দল। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনামগুলো আরেকবার। আজ রাতে ঢাকার উদ্দেশ্যে লন্ডন ছাড়বেন তারেক রহমান। বরণ করতে প্রস্তুত বিএনপি। 1/2 কোটিরও বেশি লোক সমাগমের আশা। শাহজালাল বিমানবন্দরে দর্শনার্থী প্রবেশে নিষেধাজ্ঞা। সরকারের ব্যর্থতায় আইন শৃঙ্খলার অবনতি অভিযোগ মির্জা ফখরুলের। জমিয়ত উলামায়ে ইসলামের জন্য 4টি আসন ছাড়ল বিএনপি। শরিক ও সমমনা দলগুলোর সাথে শিগগিরই সমঝোতা। ভোটারদের নিরাপত্তায় মাঠ প্রশাসনের কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন সিএসসি। নির্বাচনকে সামনে রেখে অতীতের অপবাদ ঘোচাতে আইনের শাসন নিশ্চিতের নির্দেশ। দিল্লিতে বাংলাদেশ হাই কমিশনের হামলার ঘটনায় উদ্বেগ ঢাকা। ভারতীয় কমিশনারকে আবারও তলব। দেশটির সাথে তিক্ততা চায় না অন্তর্বর্তী সরকার, অর্থ উপদেষ্টা। এবং 30 কার্যদিবসের মধ্যে ওসমান হাদী হত্যার সাথে জড়িতদের গ্রেফতার ও বিচারের দাবি ইনকিলাব মঞ্চের। 26 ডিসেম্বর থেকে লাগাতার কর্মসূচির হুমকি। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি এটিএন বাংলার সংবাদ। ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।